আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আমাদের আজকের আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা মূলত এক জায়গায় এসে থেমে গেছে। হামাস বলছে ফিলাডেলফি করিডোরে দখলদার ইসরায়েলি সেনা উপস্থিতি বজায় রেখে কোনো যুদ্ধবিরতি চুক্তি মানবেন না তারা। গাজা মিশর সীমান্ত বরাবর প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ কল্পিত একটি করিডোর হচ্ছে ফিলাডেলফি। ইসরায়েলের দাবি, এই করিডোরের নিচে অবস্থিত ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে মিশর হয়ে হামাসের অস্ত্রের চালান গাজায় প্রবেশ করে। এ কারণে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে গাজা উপত্যকার অন্য এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহারে রাজি হলেও ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহারে সম্মত হচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফিলাডেলফি করিডোরের মাধ্যমে গাজার যোদ্ধারা বিপুল অস্ত্র পাচ্ছেন, এমন অভিযোগ আগে থেকেই করে আসছে ইসরায়েল। তাদের এই দাবি অসত্য, এমনটা মানতে রাজি নন নিরপেক্ষ বিশ্লেষকরা। তারা মনে করেন ভূমধ্যসাগরে কড়া ইসরায়েলি ও মার্কিন নজরদারির ভেতর দিয়ে গাজায় অস্ত্র আসা সম্ভব নয়। অন্য দুই দিকে দখলদার ইসরায়েলের ভূখণ্ড। অস্ত্র আসার একমাত্র পথ থাকছে শুধু মিশর সীমান্ত, এবং অস্ত্র আসছেও। নইলে ১১ মাস ধরে যুদ্ধ করার পরও অবরুদ্ধ ভূখণ্ডের প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্রের মজুতে ভাটা পড়ছে না কেন? প্রতিরোধ যোদ্ধারা অবশ্যই স্থানীয়ভাবে কিছু অস্ত্র তৈরি করেন, কিন্তু সাম্প্রতিক সময়ে যে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার হচ্ছে তা যে মিশর সীমান্তের মাটির নিচ দিয়ে গাজায় ঢুকছে তা সহজেই বোঝা যায়। বিষয়টা এমন যে এই পথে টানেল হয়ে অস্ত্র কিংবা অর্থ সরবরাহ বন্ধ হতে পারে, এমন কিছুতে সায় দেওয়ার সুযোগ নেই হামাসের। হামাস নেতা আব্দুর রহমান সাদিদ দিন দুয়েক আগে আল জাজিরাকে বলেছেন, ফিলাডেলফি করিডোরে একজন ইসরায়েলি সেনা উপস্থিতি বজায় রাখার কথাও যে চুক্তিতে থাকবে তা আমরা মেনে নেব না। চলমান যুদ্ধবিরতি আলোচনার প্রতি ইঙ্গিত করে হামাস নেতা বলেন, বাইডেন প্রশাসন গত ২রা জুলাই যুদ্ধবিরতির যেসব শর্ত ঘোষণা করেছিল তা মেনে নেওয়ার ক্ষেত্রে নিজের প্রতিশ্রুতিতে অটল রয়েছে হামাস। হামাসের জন্য সুখকর বিষয় হল ওই মার্কিন প্রস্তাবে বন্দি বিনিময়ের বিভিন্ন শর্তের সঙ্গে যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণাঙ্গ প্রত্যাহারের কথা ছিল। কিন্তু সেই প্রস্তাবে নেতানিয়াহুকে রাজি করাতে পারেনি যুক্তরাষ্ট্র। হামাস নেতা আব্দুর রশিদ সাদিদ এই প্রসঙ্গ টেনে বলেন, তারা ২রা জুলাই প্রস্তাব বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করতে না পেরে নেতানিয়াহুর নতুন শর্ত জুড়ে দিয়ে আলোচনার নতুন নাটক তৈরি করছেন। এই নাট্য মঞ্চে হামাস যাবে না। এই টানেল নেটওয়ার্ক হামাসের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দখলদার ইসরায়েলকে যুগ যুগ ধরে প্রতিরোধ করার একমাত্র মাধ্যম এই নেটওয়ার্ক। এর মাধ্যমেই তারা গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছেন। ১১ মাস ধরে ইসরায়েলি বাহিনীর নাভিশ্বাস তুলেছেন। হামাসকে নির্মূল করার ইসরায়েলি পরিকল্পনাও নস্যাৎ হয়েছে এই টানেল নেটওয়ার্কের কারণে। এ এক বিস্তৃত ও জটিল নেটওয়ার্ক, যা নিয়ে এ পর্যন্ত বিশ্বের কোনো বিশ্লেষক, নজরদারি প্রযুক্তি কিংবা গোয়েন্দা নেটওয়ার্ক কোনো উপসংহার টানতে পারেনি। গাজা থেকে মুক্তি পাওয়া ৭২ বছর বয়সী ইসরায়েলি বন্দী আদিনা মোশের বক্তব্যেও সেই কথা উঠে এসেছে। এ সপ্তাহে তিনি বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধাদের টানেল অবকাঠামো সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো জ্ঞান নেই। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12কে দেয়া সাক্ষাৎকারে মোশে বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিনবেত তাকে টানেলের একটি মানচিত্র আঁকতে বলেছিল, কারণ এই ব্যাপারে তাদের কিছুই জানা ছিল না। তিনি জানান, শিনবেত তার সঙ্গে কথা বলার জন্য একজন প্রকৌশলী পাঠিয়েছিলেন। মোশে তাকে জানিয়েছিলেন, পুরো গাজা জুড়ে এটি একটি বিস্তৃত ভূগর্ভস্থ গোলকধাঁধা। তিনি প্রকৌশলীকে আরও বলেছিলেন, সামরিক অভিযান চালিয়ে এই গোলকধাঁধা থেকে বাকি বন্দীদের উদ্ধার করা সম্ভব নয়। তিনি বলেন, নেতানিয়াহু মিথ্যা বলছেন। তিনি কিংবা তার সেনাবাহিনীর গাজায় হামাসের টানেল সম্পর্কে কারো কোনো ধারণা নেই। I'm coming home,
coming home. ইসরায়েলিরা জানেন এই সামরিক অভিযান বন্দীদের মুক্ত করার জন্য পরিচালিত হচ্ছে না, এর মাধ্যমে যুদ্ধকে দীর্ঘায়িত করে ক্ষমতা প্রলম্বিত করতে চাচ্ছেন নেতানিয়াহু। তার এই লোভের কারণে ইসরায়েলের অস্তিত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিজেদের রাজনীতিকরাই। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এই সপ্তাহে বলেছেন, গাজা উপত্যকায় বিজয় নয় বরং পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল। তিনি নেতানিয়াহুকে একজন উন্মাদ জুয়ারি বলে মন্তব্য করেছেন। এহুদ বারাকের বরাতে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, গাজায় ইসরায়েলি বাহিনী ঢুকছে, তাদের কোনো সুস্পষ্ট কৌশল বা পরিকল্পনা চোখে পড়ছে না। তিনি বলেন, কয়েক বছরের জন্য গাজায় অবস্থান করার মধ্যে কোনো সাফল্য নেই। নেতানিয়াহু বরং উম্মাদ জুয়ারির মতো গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের জীবন বিপন্ন করে চলেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরও মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখার জন্য নেতানিয়াহু যে গো ধরেছেন তারও তীব্র সমালোচনা করেন এহুদ বারাক। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সঙ্গে ফিলাডেলফি করিডোরের কোনো সম্পর্ক নেই এবং নেতানিয়াহু এক্ষেত্রে একটি ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছেন। বারাকার 2 দিন আগে ইসরায়েলি বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেছিলেন, গাজায় চলমান সামরিক অভিযানের জের ধরে ইসরায়েলের পতন ঘটে যেতে পারে। মেজর জেনারেল ইস্তাক ব্রিক বলেন, গত 11 মাসের সামরিক অভিযানের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েল যদি গাজায় একই লক্ষ্য বস্তুতে বারবার আঘাত হানতে থাকে তাহলে তো আমরা হামাসকে পরাজিত করতে পারবই না, বরং উল্টো আমাদেরই পতন ঘটবে। ইসরায়েলি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে প্রচারিত একটি ভিডিওতে এহুদ বারাক এবং জেনারেল ইতসাক ব্রিকের বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেছে। আল কাসাম এই ভিডিওর শিরোনাম দিয়েছে, চুক্তির মাধ্যমে মুক্তি অথবা বোমায় প্রাণহানি। ভিডিওতে গাজায় আগ্রাসনের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত বেশ কয়েকজন ইসরায়েলি বন্দীর ছবি দেখানো হয়। শুরুতে দেয়ালে সাঁটানো এক বন্দী পরিবারকে দেখানো হয় যারা গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হন। এরপর গত বছরের 9 নভেম্বর নিহত সেনা ফাউল আজাই মার্ক আসিয়ানি, 17 নভেম্বর নিহত আরিয়া জালমান জমানোভিচ ও 8 ডিসেম্বর নিহত সেনা সার বারুচের ছবি দেখানো হয়। এরপর একসঙ্গে দেখানো হয় নিহত প্রায় 30 বন্দির ছবি। শেষের দিকে ইসরায়েলিদের উদ্দেশ্যে দেয়া বার্তায় বলা হয়, বন্দিরা হয় চুক্তির মাধ্যমে মুক্তি পাবেন, না হয় বোমায় তাদের প্রাণহানি ঘটবে। ভিডিওর শেষে বলা হয়, সবই এখন নেতানিয়াহুর হাতে। নিজ সেনাবাহিনীর হামলায় বন্দীদের মারা যাওয়ার ঘটনায় ফুঁসে উঠেছেন ইসরায়েলিরা। অবিলম্বে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করার দাবিতে এই সপ্তাহে তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছেন লাখ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই সপ্তাহের বিক্ষোভ ছিল সবচেয়ে বড়। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিচারিক সংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ার পর গত 2 বছরে এত বড় বিক্ষোভ আর হয়নি। 7.5 লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন বলে জানায় সম্প্রচার মাধ্যমটি। বিক্ষোভের সবচেয়ে বড় অংশটি অবস্থান নেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে। তারা হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করতে সরকারের প্রতি জোর দাবি জানান। শুধু তেল আবিব নয়, ইসরায়েলের অনেক শহর ও বসতিতে বিশাল বিশাল বিক্ষোভ হয়েছে। ইসরায়েলে যখন এই বিপর্যস্ত অবস্থা, তখন ইরানও বারবার মনে করিয়ে দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা একা নন, তেহরান তাদের সঙ্গে আছে এবং থাকবে। ইরানের ইসলামিক গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এই সপ্তাহে বলেছেন, ইসরায়েলের যেসব পৈশাচিক কর্মকাণ্ড পরিচালনা করছে তার জন্য তাকে তিক্ত প্রতিশোধের স্বাদ গ্রহণ করতে হবে। তিনি বলেন, ইহুদিবাদীরা কোনোভাবেই এই প্রতিশোধ এড়াতে পারবে না। তারা দেখতে পাবে কখন, কোথায় এবং কিভাবে এই প্রতিশোধ নেওয়া হচ্ছে। জেনারেল সালামি বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিশোধ নেওয়া হবে। গত 31শে জুলাই তেহরানে ইসরায়েলের হাতে গুপ্ত হত্যার শিকার হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইরান বারবার এই হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। জেনারেল সালামি জোর দিয়ে বলেন, ইসরায়েল এবং তার মিত্রদের মনে করা উচিত
উচিত নয় যে তারা আঘাত করবে এবং পালিয়ে যাবে, বরং তাদের জানা উচিত তারা আঘাত করে পালাতে পারবে না। ইরানি জাতির শক্তি ও মহানুভবতার দিকে ইঙ্গিত করে জেনারেল সালামি বলেন, ইনশাআল্লাহ আমরা নিশ্চিতভাবে এই গল্পের সমাপ্তি টানব। ইসরায়েল বিরোধী হামলায় নতুন আঙ্গিক এসেছে। দখলদার সেনাদের উপর হামলা হয়েছে মিশর এবং জর্ডান থেকে। এই সপ্তাহে দুই মিশরীয় তরুণ সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদিবাদ বিরোধী অভিযান চালিয়েছেন। গাজা আল আন চ্যানেলের খবরে বলা হয়, ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ওই দুই মিশরীয় তরুণের অভিযানে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এর আগে জর্ডানের এক ট্রাক চালক জর্ডান ইসরায়েল সীমান্তের আল কারামাহ ক্রসিংয়ে প্রবেশ করে খুব কাছ থেকে ইসরায়েলি নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালান। এতে কমপক্ষে ৩ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানায়, গাজা যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে ৪,৯৭৩টি ইহুদিবাদ বিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে অন্তত ১২ জন ইসরায়েলি সেনা ও ৩ পুলিশ সহ ৩৮ জন ইহুদিবাদী নিহত এবং ২৮৫ জন আহত হন। গাজার পাশাপাশি পশ্চিম তীরে যে যুদ্ধ চলছে, এতে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযানকে অনেক সাহসী বলে বর্ণনা করেছে নিউ ইয়র্ক টাইমস। এক প্রতিবেদনে তারা বলেছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিস্তৃত সামরিক অভিযানের মধ্যে আগের তুলনায় অনেক সাহসী ও পরিশীলিত প্রতিরোধ গড়ে তুলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। তুলকারেম, জেনিন ও তুবাসে ১০ দিন ধরে চালানো ইসরায়েলি হামলার পর এমন খবর প্রকাশ করল মার্কিন সংবাদ মাধ্যমটি। এতে বলা হয়, এই ইসরায়েলি অভিযান ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর পক্ষ থেকে অধিকতর কঠিন প্রতিরোধের মুখোমুখি হয়েছে। প্রতিবেদনে তেল আবিবে বোমা হামলা, তারুকুমিয়া চেকপয়েন্টের পাশে শুটিং ও কারামাহ সীমান্ত ক্রসিংয়ে শুটিং অপারেশনের কথা উল্লেখ করা হয়। এই অভিযানগুলোর মধ্যে তেল আবিবে বোমা হামলার দায় স্বীকার করেছে হামাস ও ইসলামিক জিহাদ। তারাকুমিয়া অভিযানে নিহত হন ৩ ইসরায়েলি পুলিশ কর্মকর্তা এবং কারামে ক্রসিংয়ে নিহত হন ৩ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা। বিশ্লেষকদের বরাতে পত্রিকাটি বলেছে, পশ্চিম তীরের সাম্প্রতিক এই অভিযানে বহু বছরের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েল। এতে বলা হয়, প্রতিরোধ হামলার ধরনে স্পষ্ট হয়েছে, কঠোর ইসরায়েলি নিয়ন্ত্রণ চেষ্টার মধ্যেও ফিলিস্তিনি যোদ্ধারা নতুন প্রযুক্তি, লজিস্টিক ও সাংগঠনিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়েছেন। গাজা কিংবা পশ্চিম তীর সর্বত্র বীর দর্পে লড়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। একই সঙ্গে এই সপ্তাহে পরিচালিত হিজবুল্লাহর অবিরাম হামলায় ইসরায়েলের অবস্থা বিপর্যস্ত। প্রতিদিনই অসংখ্য সেনা মরছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে অনেক সেনাঘাঁটি ধ্বংস হচ্ছে, অনেক বসতি পুড়ছে। অবস্থা দৃষ্টে ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীর থেকে চূড়ান্তভাবে পালাতে হবে। এখন সম্মানজনক প্রস্থানের কৌশল আঁটতে ব্যস্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।